চলছে মহাপুজোর আড্ডা, দেখুন শুধুমাত্র আজ বাংলায়। তব অচিন্তা রূপ চরিত মহিমা, তব অচিন্তা রূপ চরিত মহিমা, তব অচিন্তা নব শোভা নব ধ্যান রূপায়িত প্রতিমা, তব অচিন্ত রূপ চরিত মহিমা, বিকশিল জ্যোতি প্রীতি মঙ্গলা বরণে, তব অচিন্ত তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনে, তব প্রেম নয়নে ভাতি নিখিল তারণী, কনক কান্তি ঝরিছে কান্ত বদনে, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত। নমস্কার, আমি সৌমিত্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং আজ বাংলার তরফ থেকে আজ বাংলার দর্শকদের জানাচ্ছি মহানবমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিদিনের মতন যে আড্ডা আমরা শুরু করেছিলাম সপ্তমীর দিন থেকে, আজকে মহানবমী রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত আমাদের এই বিশেষ অনুষ্ঠান মহাপুজোর মহানবমীর আড্ডা। আর এই মহানবমীর আড্ডায় আপনাদেরকে আরও একবার মহানবমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা আজকের এই মহানবমীর বিশেষ আড্ডা শুরু করছি। আজকে আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন আমাদের এই স্টুডিওতে, আজ বাংলার স্টুডিওতে, তাদের সঙ্গে একটুখানি পরিচয় করিয়ে নেব। একেবারে ডান দিক থেকে আমি একটু পরিচয় করে, ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট কবি এবং শিক্ষাবিদ গৌতম চক্রবর্তী। গৌতমবাবু, আপনাকে স্বাগত জানাই। আমার পাশে রয়েছে বিশিষ্ট গায়ক সেই সোমনাথ। সোমনাথ, তোমাকেও স্বাগত জানাই। সোমনাথের গান দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটা আমরা শুরু করলাম। একেবারে আজকে নবমীর সময়, কিন্তু সোমনাথের গানটা আমাদেরকে মহালয়ার ভোরকে নিয়ে গেছে, ভোরের আবহ তৈরি করে দিয়েছে। আরও যারা অতিথি আছে তাদের সঙ্গে একটু পরিচয় করে নিই। আমার ঠিক বাঁদিকে রয়েছে বিশিষ্ট সাংবাদিক, কবি এবং তিনি সুবক্তা সেই দেবাংশু চক্রবর্তী। দেবাংশুদাকেও স্বাগত জানাই। তারপরে ঠিক বাঁদিকে রয়েছে আমার অত্যন্ত কাছের একজন বন্ধু, বিশিষ্ট গায়ক শুভেন্দু। শুভেন্দু, তোমাকে স্বাগত জানাই। এবং সপ্তমীর দিন থেকে আপনারা যাদেরকে দেখছেন আমাদের এই স্টুডিও ফ্লোরে, যাদের হাতের ছোঁয়ায় গান পায় প্রাণ, সেই প্রণব এবং বাপ্পা দুজনেই রয়েছে, তোমাদেরকেও স্বাগত। আমরা আজকের অনুষ্ঠানটা যেখানে শুরু করলাম তব অচিন্ত দিয়ে, আজকের এই নবমী, আজকে এই অনুষ্ঠান যখন আমরা দেখছি তখন কিন্তু পুজো প্রায় একেবারে শেষের দিকে, কারণ আজকের রাতটা পেরিয়ে গেলেই কিন্তু একটা বিষাদ, কারণ আবার একটা বছর অপেক্ষা করতে হবে। আজকের দিনে এই নবমীর সকালে কিন্তু আমরা এটা বলতে চাই না, কিন্তু পুজোর যতটা সময় বাকি রয়েছে আমরা প্রচুর প্রচুর মজা করতে চাই। সেই মজাটাও কিন্তু আমরা স্টুডিওতে মধ্যে, এই আড্ডার মধ্যে আমরা থাকবো। প্রথমেই দেবাংশুদার কাছে যাবো। দেবাংশুদা, এবারের পুজো কেমন কাটালে? আজকে নবমী হয়ে গেল, কি মনে হচ্ছে তোমার? না, এবারে পুজো বলে নয়, বরাবরই পুজো একটু অন্যরকম ভাবে আসে। মানে গত বছর যেমন ছিল তার থেকে যেন একটু অন্যরকম, কিন্তু ফ্লেভারটা পুজোর যে একটা আসছে, এরকম একটা পুজো পুজো গন্ধ বা পুজোর জন্য প্রতীক্ষা, এটা মূলত শুরু হয় স্কুলটা ছুটি হওয়ার ঠিক আগের দিন থেকে। মানে আমাদের স্কুলের যে মানে পুজো ভ্যাকেশন যেটা পড়ে, সেটা হচ্ছে ধরো পঞ্চমী হয়ে ছুটি পড়ে। এবার পঞ্চমীর যেদিন ছুটিটা হয় তার আগের দিন রাত থেকেই মনে হয় যেন কাল থেকে স্কুল ছুটি পড়ে যাচ্ছে, সেই আনন্দ একটা ব্যাপার থাকে। আর একটা কি, মানে আমাদের যে দৈনিক পত্রিকার সাথে যে যোগাযোগ বা যে আমরা পেশায় আছি, তাতে করে আমাদের এই 4টে দিন ছুটি। মানে যারা সংবাদপত্রের জগতে আছে সবাই জানেন
এই সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী টানা ছুটি, এর থেকে বেশি আমরা কোনোদিন পাই না। তো এই ছুটিটার জন্য একটা আমাদের অপেক্ষা থাকে যে এই 4 দিন আমরা মজা করব, পরিবারকে সময় দেবো, আমরা ঘুরবো, বেড়াবো, বন্ধুদের সাথে দেখা হবে, আমাদের নিজেদের যেখানে দেশ সেখানে যাব, সেখানে পুরনো বন্ধুরা পুজোর ছুটিতে আসে। তো এই ব্যাপারটা ভাবতে ভালো লাগে। এবারেও তাই হয়েছে। প্রথম দুদিন বিষ্ণুপুরে আমার দেশের বাড়িতে ছিলাম, ষষ্ঠী, সপ্তমী, এবং তারপরে যে আনন্দ এখানের আরামবাগে, এখানের পুজোরও একটা অন্যরকম এবারে একটা ভয় ছিল যে বৃষ্টি ভাসিয়ে নিয়ে যাবে না, তো ততটা ভাসায়নি, মানে ততটা করেনি, এটা আনন্দ উপভোগ করেছি। তো সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে দুটো রকম ভাবে আমার কাছে পুজো আসে। একটা হচ্ছে, যেহেতু আমি মূলত কবিতা বা প্রবন্ধ এই লেখালেখির মধ্যে আছি, তো কবিতা যখনই কোথাও প্রকাশিত হয় নতুন কোনো জায়গায় পুজোর সময়, তো বহু সাহিত্য পত্রিকা সাজ সংখ্যা প্রকাশ করে। তো সেখানে যদিও এখন কবিতার সংখ্যা খুব কমে গেছে, সাংবাদিকতার লাইনে এসে কবিতা প্রায় মানে মাসে একটা দুটো হয়তো লেখা হয়, কিন্তু তবু যখন সেগুলো বের হয় পুজোর সময়, সেটার একটা প্রাপ্তি আলাদা। পুজো সংখ্যার মধ্যে নিজের কবিতাকে পাওয়া একটা অন্যরকম প্রাপ্তি। আর সব থেকে যেটা মনে হয়, বন্ধু বান্ধব, এই পুরনো যে ফিরে পাওয়া, আগে যারা বন্ধুরা একসাথে আড্ডা মারতাম, সেই একটা মানে এর মতো মাঠের একটা রকের মতো একটা আড্ডা হতো, সেখানে কোনো কিছুই মানে ছিল না, মানে আমাদের যে এইটা বিধিনিষেধ আছে, এইটা করা চলবে না, এইটা করা চলবে, ওই 4টে দিন পুরো ছাড়। মানে আমরা বেরাতাম সকালবেলা একবার 7টা সাড়ে 7টায় বেরোলাম, দিয়ে একবার জাস্ট ভাত চান করে ভাতটা খেতে একবার 1টা 2টোয় ঢোকা, আবার ওই কখন বেরিয়ে গেছি 2:30 3টে, নিজেরই খেয়াল নেই আর কি। যখন ঢুকছি দেখছি হয়তো প্রায় 11:30 12টা বাজবো। এতটা মানে এক কথায় এতটা স্বাধীনভাবে, মানে এই 4টে দিন আমাদের বাবা মারাও ছেড়ে দেন আর কি। মানে এটা এই বয়সে এসেও যেন সেই নির্ভরতাটা পেয়ে, সেই স্বাধীনতাটা পেয়ে এটা অন্যরকম মনে হয়। এটা খুব ভালো লাগে আর কি। একেবারেই। দেবাংশু বাবুর কাছে আসবো, তার কবিতা শুনবো। তিনি এবছর পুজোয় কি কি কবিতা লিখলেন সেটা পরে আসছি। গৌতম বাবুর কাছে যাবো। গৌতম বাবু, আপনিও শিক্ষকতার সাথে যুক্ত। দেবাংশুদা যেখানে শুরুটা করলো যে পঞ্চমীর দিন এই যে ছুটি পড়ছে, তার আগের দিন যে কালকে স্কুলে গিয়ে হয়তো 1টা 2টো পিরিয়ড হবে, তারপরে অফ হয়ে যাবে, এরকম ছুটি পড়ে গেছে। আজকে নবমী, আজকে দিনটা চলে গেলে আবার দশমী। আপনাদের যদিও 15 তারিখে স্কুল খুলছে গিয়ে সেখানে, তবু পুজো বোধহয় শেষের দিকে। তো শেষটা না ভেবে এই পুজোটা কিরকম ভাবে কাটালেন, কিরকম দেখলেন পুজোটাকে? মজার কথা বলি, ওই ফেসে গেল মেঘের খেলা, বন্ধ হলো আলোর খেলা, সেটা থেকে মুক্ত হয়ে গেছি। মুক্ত হয়ে যাওয়ার পর কিন্তু একসঙ্গে সবাই হাসতে শুরু করেছে। ব্যবসায়ী বলি, যারা চাকরিজীবী তাদের কথা বলি, সাধারণ মানুষ বলি, প্রত্যেকেই কিন্তু একটা বিরাট গভীর দুর্ভাবনার মধ্যে দাঁড়িয়েছিল। যেভাবে আমাদের হিক্কা নিজেদের হিক্কা তুলতে শুরু করেছিল, সেই হিক্কাটার থেকে বেশ খানিকটা স্বস্তি এসে গেল। অন্তত শেষমেশ যেটুকু জল দিয়ে আমাদের হিক্কাটা নিরসন করা গেছে, তারপর থেকে কিন্তু জমজমাট পুজোর বাজার প্রত্যেকটি মুহূর্তে। আমি আরামবাগে 2 দিন আগেও এসে দেখেছি, বাজারে চলা যাচ্ছে না, এরকম থকথকে ভিড় জমে গেছে। আর এইটা থেকে বোঝা যাচ্ছিল প্রত্যেকেই, মানে ছোট বড় সমস্ত পরিবার যে যেমন মানেরই হোক না কেন, পুজোটাকে গভীরভাবে অনুভব করবার জন্য প্রত্যেকে কিন্তু মনে মনে দারুণভাবে প্রস্তুত হয়ে গেছে। আমি একটা ছোট্ট অনুষ্ঠানে এসেছিলাম, শক্তিপালুয়ের একটা সিডি প্রকাশ হচ্ছিল। বাজার থেকে বেরিয়ে, মানে রামমোহন হল থেকে বেরিয়ে আমার ওই মোড়টাকে যাবার জন্য প্রায় 15 মিনিট সময় দিতে হয়েছে। এইটা থেকে অনুভব করতে পারছিলাম ব্যবসায়ীরা যে একটা দুর্ভাবনা, অভাববোধে ভুগছিলেন যে পুজোটা বোধহয় জমলো না, কিন্তু পুজোটা নির্দ্বিধায় জমেও গেছে। আর এই কদিন তো জমজমাট ভাবে পুজোটাকে অনুভব করা গেছে। যদিও হয়তো ওই পরিদের কথা বড়রা জানে না, ছোট খোকা খুকু জানে, শরতে শেফালি কুড়াতে কি মজা, লেখে কি তা অভিধানে। এখন কতটা মজা হয় সেই মজাটা ঠিক এইভাবে আড্ডাই বলি আর যাই বলি সেখানে প্রকাশ করা যাবে না। অনুভূতিগুলো একেবারে নিজস্ব। একজন বন্ধুর সঙ্গে 5 মিনিটের কথা বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর তার মধ্যেই একটা নিজের পুরনো দিকটাকে ফিরে পাওয়া, আনন্দ ফিরে পাওয়া, অনুভবে জগৎটাকে পরিপূর্ণ করে তোলা, এটা কিন্তু 100 ভাগ পরিপূর্ণ হতে পেরেছে। নির্দ্বিধায় বলবো, সেই সঙ্গে খাওয়া দাওয়া তো পুজোর দিনগুলোতে আলাদা করে চলেই। আবার সাধারণ বন্ধুদের সঙ্গে মিশেও, বাজারে দাঁড়িয়েও কথা বলতে বলতেই দুটো খাবার কথা এসেই যায়, আর সেখানে বসে পড়ে একটা জমজমাট খাবারের অর্ডার দিয়ে বেশ খানিকটা সময় পাস করিয়ে দিয়ে দিবি, খেয়েও যাওয়া যায়।
যেটা বাড়িতে গিয়ে কিন্তু আমরা এই দেরিটা হজম করতে পারি না, যেটা পুজোর এই দিনগুলোতে আমরা দ্বিধাহীন মনে মনে রাজা হয়ে যাই, কিছু ব্যাপার নেই, খোলা মনে সব গ্রহণ করতে পারি। দারুণ জমজমাট ভাবে গৌতমবাবুর কথা শুনেই মনে হচ্ছে তিনি একজন খাদ্যরসিক মানুষ। তবে আজকে নবমী মানে বাঙালিদের ভুঁড়ি ভোজটা বোধহয় আজকে সব থেকে বেশি করে হয়। এই খাবার প্রসঙ্গ আসবো, ওনার লেখালেখির প্রসঙ্গে আসবো। আমরা শুভেন্দুর কাছে যাব। শুভেন্দু, একটা বিষয়, শুভেন্দু আমি একই ক্লাসে পড়তাম, একই সমবয়সী, দীর্ঘদিন ধরে আমরা পড়েছি। পড়ার পর শুভেন্দু তুমি একটা স্কুলে এই মুহূর্তে পড়াচ্ছ, এই যে যখন স্কুল ছুটি পড়ছে, তারপরেতে এই যে পুজোর কটা দিন, এবং আমরা যে সময়ে ছোট ছিলাম সেই সময়ের পুজো আর এখনকার পুজো, তোমার কাছে কিরকম এবছর পুজোটা কিরকম লাগছে? প্রথম কথা হচ্ছে যে আমার প্রত্যেকটা পুজোই কাটে গান বাজনা করে। গান বাজনা মানে মঞ্চে মঞ্চে গান গেয়ে বেড়াই, এমনও হয় যে মাকে ঠিকঠাক দেখতেও পাই না, কোন প্রতিমাটা কেমন হলো সেটা ঠিক দেখা হয়ে ওঠে না। তো তারপরে বাড়িতে এসে যখন পৌঁছাই তখন আসল রূপটা দেখতে পাই মায়ের। সেটা কাকে নিয়ে নিশ্চয়ই বুঝতে পারছো, হ্যাঁ মানে রেডি হয়ে থাকে আর কি তীর নিয়ে, কতক্ষণ ঢুকবে বেটা তাকে আমি ভোগ করবো, তখন বুঝতে পারছি যে হ্যাঁ মা এটা শারদীয়া পুজো হয়েছে, মরশুম চলছে। মানে যতক্ষণ মঞ্চে থাকি, যতক্ষণ গাড়ি থাকি, যতক্ষণ ব্যান্ডের সঙ্গে থাকি, ততক্ষণ বুঝতে পারি না যে এই ঘরে সমস্ত ইনস্ট্রুমেন্ট দেখার পর যখন ঘরে প্রবেশ করা হয়, গো পুজোটা কেমন আছে, মানে মেয়েটা কেমন আছে জিজ্ঞেস করতে গেলাম, হ্যাঁ ভালোই আছে, তুমি সাইডে এসে কথা বলছি, ব্যাস তখনই বুঝতে পারলাম আর কি। তখনই এটা থেকেই বোঝা যায় যে সময়টাও বদলেছে, বয়সটাও বদলেছে, তুই ভালো করে তুইও জানিস, তুইও মেয়ের বাবা, সুতরাং সময়টা অবশ্যই বদলেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে আমাদের অনুভব বা চারপাশের পরিবেশ, খাওয়া দাওয়া সবকিছুই বদলেছে। কিন্তু একটা কথা মনে হয় যে এই বদলে যাওয়াটাই বোধহয় জীবনের উত্তরণ। কারণ বদলে যাওয়াটার সঙ্গে যদি আমরা খাপ খাওয়াতে না পারি, একটা মোবাইলও ব্যবহার করে তাকে আপডেট হতে হয় নির্দিষ্ট সময় অন্তর অন্তর। একটা বাচ্চা ছেলে যখন আমাদের এখন জন্মায়, দেখেছি একটা অদ্ভুত একটা ইন্টেলিজেন্স নিয়ে জন্মাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন হয়তো কথা বলতেই পারতাম না ভালো করে, ঠিক করে হাত পা নাড়তে পারতাম না, ঠিক করে খেলতে পারতাম না। কিন্তু এখন বাচ্চারা এত অ্যাডভান্স যে টুক করে একটা মোবাইল নিলে দেখিয়ে দিতে পারবে যে কোনটা ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, কিভাবে প্লে করতে হয়, সবকিছু। তো এই বদলে যাওয়াটা নিয়েই পুজো তো কাটছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা মনের মধ্যে এই বদলে যাওয়া, এই অনুভূতিগুলো, ছোটবেলার অনুভূতি এবং এখনকার অনুভূতি মিশ্রণে বিভিন্ন মঞ্চে তুই গান গিয়ে যখন বেড়াস, সেরকম একটা গান সব থেকে যেটা নাড়া দেয়, মানে ক্লাস 9-এও যখন পড়তি সেই গানটা তোকে ভীষণভাবে নাড়া দেয়, আজও উঠে যখন মঞ্চে গাস তখনও তোর একটা অন্যরকম অনুভূতি হয়। সেরকম একটা গান শুনতে চাই তোর কাছ থেকে। তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তরে নিষেধ জানে, তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তরে নিষেধ জানে, তোমার টানে সারা বেলার গানে। নিষেধ মানবে দিবা নিশিহৃদয়, তোমার কান্না সে কি আমার নয়। নিষেধ মানবে দিবা নিশিহৃদয়, তোমার কান্না সে কি আমার নয়। কালের হিসাব দেবে কোন সঞ্চয়, কি যন্ত্রণা অতি প্রাণে, তোমার গানে সারা বেলার গানে ভোরের অন্তরে নিষেধ জানে, তোমার গানে সারা বেলার গানে। এই যে গান তোমার টানে সারা বেলার গানে, দেবাংশুদার কাছে আসবো। এই গানটা একেবারে শুভেন্দু যখন ছোট ছিল তখনও তার কাছে প্রাসঙ্গিক ছিল, এখনো প্রাসঙ্গিক। এই যে প্রাসঙ্গিকতা,
কিছু কিছু স্মৃতি, কিছু কিছু কথা, কিছু কিছু গান বিভিন্নভাবে প্রাসঙ্গিক হয়ে যায় বিভিন্ন ক্ষেত্রে। সেই প্রাসঙ্গিকতা থেকে কেউ গান করে, কেউ আবার তার লেখনীতে আবদ্ধ করে, তার স্মৃতি রোমন্থন করে। তোমার এবছরের পুজোয় এরকম কিছু প্রাসঙ্গিকতা লেখা কি তুমি পেয়েছো? নতুন লেখা আমরা কি তোমার কাছ থেকে একটু শুনতে চাই তোমার না, সেই অর্থে লেখা যা হয়েছে পুজোর মানে পুজোকে কেন্দ্র করে যতটুকু হয়েছে, মানে এই সময়কার আমাদের যেটা হয় সবই হার্ডকোর নিউজ হয়েছে। কবিতা সেরকম হয়নি। কবিতার অবসর এবার মানে এই যে ছুটিটা পড়লো, এবার কিছু হয়তো লেখালেখি হবে। এখন মানে কবিতা তো যেগুলো থাকে, লেখা থাকে, যেগুলো আগে বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে বা যেগুলো খাতায় লেখাই রয়ে গেছে কবিতা নিজের জন্য, সেগুলো মাঝে মাঝে তো পড়া হয়, পড়ে ভালোও লাগে যে এই ধরনের কবিতা তখন যে ভাবনায় লিখেছি সেই ভাবনার পরিবর্তন হয়েছে, বয়স বেড়েছে, আস্তে আস্তে কবিতার ধরন ধাঁচ পাল্টেছে, ছন্দ পাল্টেছে, শব্দ পাল্টেছে। কিন্তু একটা জিনিস পলাশ আমার মনে হয়, এই যে তুমি যদি বলো পুজো, পুজো বলতে আমরা একটা সময় যখন ধরো মাধ্যমিক দিয়েছি কি উচ্চ মাধ্যমিক দিয়েছি, এই সময়টা আমাদের মানে বাড়িতে পুজোর সময় আমাদের যে জামা কাপড় দেওয়ার যে রীতিটা থাকে, এখনো সবার অনেকের বাড়িতেই ম্যাক্সিমামই রয়েছে। তো আমাদের বাড়িতে এটা খুব চল ছিল যে বাচ্চাদের ক্ষেত্রে মানে যারা ছোট, যারা মানে স্কুলে পড়ে কি সবে হাই সেকেন্ডারিতে ভর্তি হয়েছে, এই 11-12 ভর্তি হয়েছে বা কলেজে উঠেছে, তাদেরকে ওই শারদীয়া সংখ্যা দেওয়ার একটা খুব রীতি ছিল। এবং সেটার জন্য আমার জামা কাপড় থেকেও আমাদের মানে আমরা আগে আগে লুকিয়ে লুকিয়ে, বা তখন তো এই ফোনের এতটা চল ছিল না, কিন্তু যেহেতু আমার বাবা বিএসএনএল এ ছিলেন, তো সেহেতু আমাদের বাড়িতে আমরা ছোটবেলা থেকেই ফোন মুখে নিয়ে জন্মানো হয়, এরকম ব্যাপার। সেই ফোনে ফোনে আমরা হয়তো বাবা নেই, অফিসে রয়েছেন, মা হয়তো রান্না করছে, হয়তো জেঠুকে ফোন করে বললাম, জেঠু আমাকে এবারে তুমি যদি দাও তাহলে কিন্তু আনন্দ মেলাটা দিও, আরেকজনকে হয়তো বুক করে দিলাম শুকতারাটা দিও। এইরকম আমরা বেশ মানে মোটামুটি ছোটদের যা যা মানে পুজো সংখ্যা হয়, কিশোর ভারতী, কিশোর জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে, তখন একটা খুব ভালো বেরোতো দেবালয় বলে, ওটা হচ্ছে সম্ভবত যাদের দেব সাহিত্য কুটিরের, হ্যাঁ, দেবযান, দেবালয়, এই ধরনের কিছু কিছু ছোটদের সংকলন করতো ওরা, স্পেশালি পুজোর সময়। পুজোর সময় ওরা বার করতো, একটা করেই বার করতো। বইটার দামও খুব কম করতো যাতে সবাই ওটা অ্যাভেল করতে পারে। তো আমরা কিন্তু মানে নিজেদের টিফিনের পয়সা বা খুচরো পয়সা বা ওই আলু কাবলির যে পয়সাটা, ওগুলো টুকটুক করে কিছু কিছু করে জমিয়ে রেখে ওইটা কিনবো, ওইটার দাম সব থেকে কম। এবং এবং এই সব বই পড়া থেকে কিন্তু তোমার কবিতার প্রতি আগ্রহ, কবিতা লেখা শুরু? কবিতা বলতে গেলে আমার প্রথম আগ্রহ যদি মানে কলকাতায় যখন আমি প্রথম পড়তে গেলাম, অনার্স করতে গেলাম, তখন আমার কবিতা পড়তাম, কিন্তু কবিতা আমার লেখা কিন্তু লেখালেখি অনেক পরে। মানে আমি লেখালেখি শুরু করেছি তখন মানে ধরো 93-4 এইরকম একটা সময় আমার লেখালেখি শুরু করি। তখন আমি এইচএস মানে পাশ করে আমি কলকাতার কলেজে গিয়ে ভর্তি হয়েছি। কি করব, আমাদের নাইট কলেজ ছিল, সাউথ সিটি মানে নাইটটা ছিল গোলপার্কে। তো সেখানে নাইট কলেজ, ভালো একটা কলেজে যাব, সেখানে সন্ধ্যেবেলা আলো নিভে যাওয়ার পর যেন কেমন লাগতো, মানে এটা সে ঠিক খাপ খাওয়াতে পারতাম না, মাঝে মাঝেই কলেজ বাঙ্ক করতাম। তো হঠাৎ করে মানে এটা মানে একেবারেই অদ্ভুত ব্যাপার, আমাদের যেখানে আমরা পেইং গেস্ট হিসেবে থাকতাম, সেখানেই আমাদের এক কলিগ ছিলেন, মানে তিনি চাকরি করতেন কিন্তু মানে একবারে বন্ধুর মতো মিশতেন আর কি। তো তিনি আমাকে প্রথম শ্রীজাতর সাথে আলাপ করিয়ে দেন। শ্রীজাত তখন টিউশনি পড়াতেন, আমাদের ওইখানেই পাশে পড়াতে আসতেন, সন্তোষপুরে আর কি। আমরা থাকতাম একবারে ফ্লাইওভারটা যেখানে সন্তোষপুরে টাচ করছে, পালবাজারের আগেটায় থাকতাম। তো সেখানে ওর সাথে আলাপ, এবং তারপরে আস্তে আস্তে কি জানি ওই লেখালেখি নানা রকম একটা ছোট্ট মানে খুব খটোমটো নামের একটা লিটিল ম্যাগাজিন করতো, মানে সেটা ঠিক সাহিত্য পত্রিকা, বা নামটা এখন ঠিক করতে পারছি। তো প্রথম ওই কবিতা আমার লেখা, প্রথম মানে একটা কবিতার জগতে ঢোকা। তোমার কাছে আমরা একটা কবিতা শুনতে চাইছি, এই নবমীর এরকম সকালেতে আমরা আড্ডা দিচ্ছি, তোমার কাছে তাহলে একটা পুরনো কবিতাই শোনা। একদম 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 আনন্দবাজারে বেরিয়েছিল একদম। এখন তো সব এতে রয়েছে, খাতায় তো এখন খাতার পরিবর্তে এখন মোবাইল অনেক কিছু কেড়ে নিয়েছে আমাদের কাছ থেকে। তোমার কবিতাটা শুনবো। কবিতার নাম জননী। এতদিন দুগ্ধ পান করে দূরে, বহু দূরে চলে গেছে তোমার সন্তান সন্ততি।
এখন একা সকাল আসে, একা সন্ধ্যা, একা রাত আসে তোমার উঠোনে। অবাধ্য ঝিঁঝি পোকারাও বুঝে গেছে তোমার আঁচলের ক্ষত ঢাকতে ঢাকতে অপেক্ষারত অভিমানের কাছে চলে গেছো। প্রগাঢ় অন্ধকারে ডুবে গেছে তোমার মাটি, জীবন, পৃথিবী। এতদিন আশ্রয় দিতে দিতে প্রশাখার মতো তোমার দুই হাত দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। 14 পুরুষের ভিটে মাটি, স্বামীর সংসার, খুঁটে বাঁধা খুচরো পয়সা, সব আছে যে যার মতো, সব তুমি আগলে রেখেছ। শুধু এতদিন দুগ্ধ পান করেছে যারা, তোমার সন্তান সন্ততি, তারা বহুদূর চলে গেছে তোমাকে ছেড়ে। এরপর কোথায় কোন নদী তীরে উল্কার মতো ঝরে পড়ল উজ্জ্বল আনন্দগান, তাতে জননীর কি আসা যায়? অসাধারণ একটা কবিতা। এই নবমীর সকালে তিনি যে কবিতাটি শোনালেন, দেবাংশুদার লেখা, তার লেখনীতে বোধহয় এটাই একটা অদ্ভুত ব্যাপার। আমাদের তার লেখনী যখন আমরা পড়ি, আমাদের মনে একটা গভীর অনুভব সৃষ্টি করে। আর এই অনুভবটা রেসটা থাকতে থাকতে আমরা একটা বিজ্ঞাপনী বিরতিতে যাব। কোথাও যাবেন না, দেখতে থাকুন আমাদের এই মহাপুজোর মহানবমীর আড্ডা। ফিরে আসছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। गुड मॉर्निंग मॉर्निंग स्माइलिंग स्माइलिंग रुकना कर तो दिल मारी चाय सिंकिंग तुम पे जा मुझे जस्ट वाटर खेले है मैं जज चार्मिंग मिल्क बाइट दोस्ती टाइट टाइट नेवर फाइटिंग गुड इवनिंग इवनिंग आई एम टॉप लाइट इन रुकना कर दो दिले दिल दा डांसिंग ट्याओ 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 রূপনগর বিস্কিটস 8 থেকে 80 খেতে ভালোবাসি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন আজ বাংলার এই বিশেষ নিবেদন, এই মহাপুজোর মহানবমী আড্ডা। আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড এবং রূপনগর ফুড প্রোডাক্টের সৌজন্যে আমাদের আজকের এই আড্ডা, যে আড্ডা শুরু হয়েছিল সপ্তমী থেকে, আজকের নবমী এবং কালকেও আমরা আপনাদের সাথে থাকবো। এই নবমীতে আমরা যখন বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম, যেখানে আমরা বিজ্ঞাপন বিরতিতে শেষ করেছিলাম মায়ের কথা দিয়ে, আর বিজ্ঞাপন বিরতির পর আমরা যেখানে শুরু করব একটু অন্যরকম। নবমী মানে কিন্তু বাঙালিদের মধ্যে খাওয়া দাওয়া এবং প্রেম, যে প্রেমটা শুরু হয় অষ্টমীর সকালে, আর এই নবমীতে এসে যেন একটু পরিপূর্ণতার দিকে এগিয়ে চলে। কারণ অঞ্জলি দিতে দিতে যে মনের মানুষটাকে আমি দেখেছিলাম, সেই মনের মানুষটার সামনে গিয়ে একটুখানি বলা মনের ইচ্ছের কথাটা, সেই ইচ্ছেটা ঠিক কিরকম হয় একটুখানি গানের মাধ্যমে আমরা শুনবো সোমনাথের কাছ থেকে। তোমার কথা ভেবে আমার রাত ভোর হয়ে যায়, তোমার কথা ভেবে আমার রাত ভোর হয়ে যায়, তোমায় নিয়ে স্বপ্ন দেখে দিন যে চলে যায়, তোমার কথা ভেবে আমার রাত ভোর হয়ে যায়। আজকে আছো কাল রবে কি না জানি না, আমি জানতে চাই না। আজকে আছো কাল রবে কি না
জানি না আমি জানতে চাই না তোমার গড়ি তবু ক্ষণিকের খেলা তোমার কথা ভেবে আমার রাত ভোর হয়ে যায় তোমায় নিয়ে স্বপ্ন দেখে যে চলে যায় তোমার কথা ভেবে আমার রাত ভোর হয়ে যায়। এবারে দারুণ দারুণ আমরা সত্যি নবমীর সকালে একদম প্রেমের একটা মহল তৈরি করে দিয়েছে। আর সোমনাথ, গৌতম বাবুর কাছে যাবো। গৌতম বাবু, আপনি একটু প্রথমে আপনার কাছে যখন গিয়েছিলাম আপনি বলছিলেন অনুভূতির কথা। অনুভূতি মানে কিন্তু প্রেমের একটা অনুভূতি থাকে, আর সেই অনুভূতির বহিঃপ্রকাশটা কেউ কেউ সামনাসামনি বলেন, কেউ কেউ অন্যভাবে বলেন। আপনার কাছে এরকম অনুভূতির কথা শুনতে চাই, একটু আপনার কবিতার মাধ্যমে। এখন কবিতার কথা বললে আমার যেটা সবার আগে মনে হয়, কিছু কিছু কবি আছেন এই অনুভূতির দিকটা নমর্থক দিকে চলে যায়, যাদের নৈরাশ্যবাদী বলি। এখন গোটা সমাজটার দিকে তাকাতে তাকাতে আমি হয়তো আমার জীবনধারাটাকে ওরকম নৈরাশ্যবাদিতার দিকে নিয়ে চলে গিয়েছিলাম। বেশিরভাগ ক্ষেত্রে ওই জন্য আমার কবিতাতে নৈরাশ্যবাদিতা ঢুকে যায়। শরৎ নেই তা নয়, শরৎ থাকে, কিন্তু তার সঙ্গে কোথাও কোথাও নৈরাশ্যবাদিতা। প্রেম মানে যে এই নবমীতে প্রেম করতে গেলে তাদের শরতের ছোঁয়া থাকবে তার কোনো মানে নেই। সেটা বর্ষাও থাকতে পারে, সেটা বসন্তও থাকতে পারে। আর প্রেমে বোধহয় গ্রীষ্মকালেও প্রেম করা যায়, মনের মানুষটাকে যদি পাওয়া যায়। সময় আর সুযোগের দরকার হয় না, ওটা আসে। এখন তো আবার ওই বাহক যেটা হয়েছে, উত্তর মেঘ বলি আর পূর্ব মেঘ বলি, মোবাইল বাহন হয়ে গেছে। এখন ওটার জন্য আর কোথাও যাবারও দরকার এখন প্রেম করার জন্য জানালাটা কি অনেক বেশি খুলে গেছে? দেখুন, বিশ্ব জানালা খুলে গেছে, বলতে সবই খোলা হয়ে গেছে, বন্ধ কিছু নেই, ইউটিউবের দরজা খোলা হয়ে গেছে। এই একটা ইউটিউবের বিশ্বরূপ দর্শনই পড়েছিলাম গত আমাদের বই মেলাতে। বেশ মজাদার ছিল আর কি, বেশ মজাদার ছিল। মানে সময়ের সঙ্গে সাযুজ্য রেখে যেভাবে অবক্ষয়গুলো ছুঁয়ে ফেলছে সেটাকে দেখাতে চেয়েছিলাম। আর বললাম প্রেমের সঙ্গে মানে প্রকৃতির সঙ্গে প্রেমও একটা প্রেম, এটাও একটা অন্য রকমের প্রেম। আবার আমি যে মুহূর্তে দাঁড়িয়ে আছি, অর্থাৎ 55টি বসন্ত বলবো না, বলি 55টি বার্ষিক গতি অতিক্রম করেছি আর কি, সেখানে দাঁড়িয়ে আর এই সোমনাথদের মতো প্রেমের জায়গায় ফিরে যাওয়ার মতো রাস্তা মেলে না। তবে স্বপ্নের ঘি ঢালতে দোষ নেই, প্রেম করাই যায়। এখন যেটা চলে প্রকৃতির সঙ্গে, আমি ওরকম একটা কবিতার কথাই বলি। এই কবিতার দিকগুলোতে অমিয় চক্রবর্তী আমাকে বিশেষভাবে ছুঁয়েছিল। আর সেখানেই প্রথম একটা ভাদ্রদিনের ভাবনা কবিতা দেখেছিলাম। ওই ভাবনাটা আমি যে সময় জন্মেছি সেই সময়ের সঙ্গে এত দারুণভাবে মিলে যেত, আর তখন থেকে এই নৈরাশ্যবাদিতা ছুঁয়ে ফেলেছে। যেমন করে জীবনানন্দ একেবারে খুব কাছের মানুষ হয়ে গেছে, তো সেইখান থেকে নৈরাশ্যবাদিতার মধ্যেই প্রেম প্রকৃতি একে খুঁজে পাওয়ার একটা দিক তুলে ধরার চেষ্টা করছি একদম এই কবিতার মাধ্যমে। আমরা গৌতম বাবুর কাছে এই কবিতা শুনবো, এবং সেই কবিতাটা কি হবে সেটা কবিতাটা শোনার পর আমরা সবাই বুঝতে পারবো তিনি কোন জায়গাতে অবস্থান করছেন। তিনি 55টি বসন্তের মধ্যবর্তী পর্যায়ে অবস্থান করছেন, নাকি 55টি বসন্ত পেরিয়ে আসার পর বিভিন্ন যে জানালা খুলে গেছে সেই পথ তিনি প্রশস্ত করে সেই দিকে তিনি তার প্রেমের এবং অনুভূতি। আসলে কার্নিশে সাদা আলোর রেখা খুব স্পষ্ট, আর যে কালো মেঘের যে চাপা অংশটুকু দেখা যাচ্ছে এটা সত্যি নয়। আমরা সরাসরি গৌতম বাবুর কবিতায় চলে যাব। আমার শরৎ ছিল যে কেমন লাভ নেই মনে রেখে, আমার শরৎ এখন যে আসে দুহাতে দু চোখ থেকে। শরতে শেফালি কুড়াতে কি মজা এখন বোঝে না মন, চোখে তো পড়ে না কাশের বনের অকলুষ আলাপন। পেজাতলো মেঘে ঘুরে বেড়াবার মন তো এখন পাবো না, পঙ্কিল মনে ভিড় করে শুধু ভাদ্র দিনের ভাবনা।
আমি বসে ভাবি সংসার কিসে চলবে আগামী দিনে। আমার শরতে শীত লাগে বড়, হৃদয়ের তাপ ভিনে। অসাধারণ। আমরা শুভেন্দুর কাছে যাবো। শুভেন্দু, আমরা ছোটবেলা থেকেই দেখতাম শুভেন্দু একটা রোমান্টিক ছেলে, এবং সমস্ত মেয়েরা শুভেন্দুর দিকে তাকিয়ে থাকতো। তার কারণ শুভেন্দু গান না, হিংসা থেকে নয়, তার কারণ যে একটা কারণ ছিল, শুভেন্দু গান করতো, সেখানে মেয়েরা গিয়ে হাজির হতো, এবং সেখানেতে শুভেন্দুর ফ্যান ফলোয়ার্স অনেক বেড়ে গিমিক, মানে কাঁধে যদি ওইটা থাকে না, তখন শুভেন্দু কিন্তু এইটা করতো না। তখন কিন্তু আমরা যেখানে পড়তে যেতাম বা স্কুলে বেঞ্চ বাজিয়ে শুভেন্দু গান করতো। পরবর্তী ক্ষেত্রে শুভেন্দু হচ্ছে বেঞ্চের পরিবর্তে এই যন্ত্রটিকে নিয়েছে, এবং শুভেন্দু কিন্তু সেই প্রেমের গানই শোনাতো সেই সমস্ত মেয়েদেরকে। শুভেন্দু, তোমার কাছে একটা রোমান্টিক গান শুনতে চাই, এবং নবমী এরকম একটা সকালেতে। বিষয়টা হচ্ছে, তুই তো যে কথাগুলো বললি, এরপর আমি বাড়ি ঢোকার পর কি অবস্থা হবে জানি না। মানে এত প্রেমিক টেমিক কেন তেন সব খুব কেলেঙ্কারি করে দিলি আর কি। যদিও এরকম কোনো ঘটনা ঘটেনি, মানে যে আমার প্রেমিকার সংখ্যা হুড়ুর করে বেড়ে গেছে। না, প্রেমিকার কথা বলিনি, আমি বলেছি মহিলা ফ্যান ফলোয়ার্স প্রচুর ছিল। সেটা অন্য জিনিস, কিন্তু একটু আগে হচ্ছিল আলোচনা প্রেম নিয়ে, তো আমি একটুখানি বলতে চাই, যা শেয়ার করতে চাই, যেটা হচ্ছে যে এত দরজা খুলে গিয়ে যেটা সমস্যাটা হয়ে গেছে কি, আমরা চিনতে পারছি না, মানে সত্যিকারের যে মনের মানুষ, সত্যিকারের যে অনুভূতি, এগুলো না হারিয়ে যেতে বসেছে একটা। এটা আজকে দিনে একটা বড় ক্রাইসিস। তো আমি সেটা বলবো যে আজকে এই নবমীর দিনে দাঁড়িয়ে আমাদের নতুন বছরের যে পুজোর মানে প্রস্তুতি, তাতে আমরা একটা প্রস্তুতি নিতে পারি মনের মধ্যে, যে আমরা যেন আগামী বছর যে নবমীর দিনে প্রেমগুলো করবো, তার পরিণতি যেন সত্যি সত্যি মনের মানুষ চিনতে পারা হয়, সদর্থক হয়। তার কারণটা হচ্ছে যে এখন এত সহজে সস্তা হয়ে গেছে প্রেম বিষয়টা, সবটাই বিছানায় গিয়ে শেষ হয়ে যায়। এটা কিন্তু একটা বড় ক্রাইসিস। হয়তো এই কথাটা এই আনন্দের মুহূর্তে বলা উচিত না, কিন্তু সত্যিটা খুব একটা বড় ক্রাইসিস। আমরা যখন ছোট ছিলাম তখন হয়তো প্রেমের মানে ঠিকঠাক জানতামই না, ভালোবাসা অনুভূতি কি জিনিসটা কখনো বলতেই পারিনি। হয়তো এখনো মনে হয়তো রয়ে গেছে যে আমার প্রথম যাকে বলতে চেয়েছিলাম যে ভালোবাসি তোমাকে, হয়তো সে কথা এখনো বলতেই পারি। সেটাই তো প্রেম ছিল আসলে, সেইটুকুই প্রেম ছিল। আসলে মানে কিছু তার বাইরে না বলতে পারাটাই ছিল না আসল প্রেম। 100বার। তো সেই মনে মানুষে একটা গান শোনাচ্ছে। একদম একদম। মনের মানুষ ও চিনলি না রে, মনের মানুষ চিনলি না রে, মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে, কাছে আছে যে কেন বেড়াস তারে খুঁজে, কাছে আছে যে কেন বেড়াস তারে খুঁজে, সারাক্ষণ মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে, মনের মানুষ ও চিনলি না রে, মনের মানুষ চিনলি না রে। সত্যি বোধহয় মনের মানুষ আমরা চিনতে পারি না, কিন্তু শুভেন্দু যেটা বললো যে তখন একজনকে ভালো লাগতো, বলতে পারিনি, বোধহয় সেটাই বোধহয় সব থেকে বেশি ভালোবাসা, এবং সেটার জন্যই বোধহয় আমাদের বাঁচা। এরকম একজন মানুষ দরকার যাকে আমরা বলতে পারি এ কেমন ভালোবাসা, হৃদয়ে এলে জীবনে এলে না। সেটাই এটা নিয়ে বোধহয় বেঁচে থাকা। দেবংশুদা, তোমার প্রেম নিয়ে অদ্ভুত অদ্ভুত সব লেখা আছে, এরকম নবমীর সকালে একটা প্রেমের কবিতা যদি তোমার কাছ থেকে শুনি। না, সেটা প্রচুর আছে, এটা প্রায় কবিরই থাকে, প্রেম নিয়েই বেশি লেখেন কবি দেখেছি। তো ঘটনা হচ্ছে, একটা কথা এখানে না বলে পারছি না, তখন আমাদের কলকাতায় যখন থাকতাম, নিউজ এতে ছিলাম একটা দৈনিক সংবাদপত্রে, তখন একদিন খুব একটা মজার ঘটনা ঘটেছিল। সুনীল দা নন্দনে এসছেন একটা
আসলে কারোর একটা কোনো একটা পত্রিকা উদ্বোধন বা এই ধরনের একটা ছিল অনুষ্ঠান। তো সুনীলদা তখন পায়ে অসহ্য যন্ত্রণা, তো মানে হাঁটুটা মুছতে পারছেন না বাতে, আর শেষে মানে একেবারে শেষ পর্যায়ে। হ্যাঁ, তো তখন সুনীলদাকে দুদিকে দুজন কাঁধে করে ওই হল মানে চেয়ার থেকে উঠিয়ে বাইরে নিয়ে আসছেন, গাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন। তো অদ্ভুতভাবেই দুজনেই মহিলা, সুন্দরী দুটো মহিলা। তখন মজা করে মানে খুব কৃষ্ণা বসু তো খুব করেন, মাঝে মাঝে খুব ঠুকে ঠুকে কথা বলেন। তো তখন বলছেন যে কি ব্যাপার, তোমার এই বয়সেও দুজন লাগছে? তখন সুনীলদা বলেছিলেন, দেখো ভাই তোমাকে বলি, তুমি তো কবিতা টবিতা লেখো, যে কোনো সৃষ্টি করতে গেলে যে কোনো জিনিস প্রথমে তোমাকে একবার প্রেমে পড়তেই হবে আর একবার ব্যর্থ হতেই হবে। অর্থাৎ আঘাত না খেলে বোধহয় সৃষ্টি করা মাঝে মাঝে খুব কঠিন হয়ে যায়। সৃষ্টি বলতে সেই ধরনের সৃষ্টির কথা বলছি। তো এখন সেই মানে আমাদের তো ম্যাক্সিমামটাই আমাদের মানে আমরা বলি, আমরা সব কথা বলি বা বন্ধু বান্ধব, কিন্তু কিছু কথা বোধহয় গোপনীয় থাকি, মানে গোপন না করতে পারলে আমাদের পুরো জীবনটা যদি সাদা খাতার মতো আমরা লিখে ফেলতে পারতাম বা কেউ যদি লিখতে পারতো, তাহলে মনে হয় আমাদের মধ্যে যতটুকু গোপনীয়তা থাকে, কষ্ট দুঃখ এগুলো থাকে, আমরা সেগুলো থেকে অনেকটা মুক্ত হতে পারতাম। তো গোপনীয়তা নিয়ে আমার একটা সিরিজ আছে, মানে একটা ছোট ছোট 4 লাইন করে। তো সেটা আমি আজকে এখানে রয়েছে, আমি শোনাচ্ছি আর কি, লিমেরিকের মতো। তো প্রথম যে কবিতাটা আমি শোনাচ্ছি এটা গোপনীয় 1। বাগালে ছোট্ট তিল প্রাণপণে ধরতে চেয়েছি, বাগালে ছোট্ট তিল প্রাণপণে ধরতে চেয়েছি, মেঘে মেঘে বেলা গেল সাঁতরিয়ে পারে ওঠা দায়। আমারও সংসার আছে, তোমারও সযত্নে গোছানো, নিজেকে সাজাতে গিয়ে ভেসে গেছি মাঝ দরিয়ায়। 2। যে কথা বলা হয়ে গেছে, যে কথা ফুরায়নি এখনো, বিপন্ন সন্ধেরা বিপন্ন রাত্রিরা জানে। ভালোবাসা অগ্নিশুদ্ধ, গোধূলিতে পূর্ণ চন্দ্র সম, সে মেয়ে চৈত্র মাস বলে গেছে সব কানে কানে। 3। বিষণ্ণ স্বরলিপি, বিষণ্ণ সুর কথা গান, বন্ধু তুমি সবই জানো, তোমাকেই শুনিয়েছিলাম। জলের ওপারে মাঝি, এপারেতে কুল থই থই, বিষাদে নৌকো ভাসে, মাঝি সাজা হলো আর কই। গোপনীয় শেষ কবিতা। সিঁথিতে সিঁদুর, সিঁথিতে সিঁদুর আর ভেসে যাওয়া রক্ত গোড়ালি, আমাকে গহ্বরে রেখে মেয়ে তুই বেশ চলে গেলি। সকল ভাস্কর্য আর গুহাচিত্র ভাসানের পর অকাল শ্রাবণ আসে, জানি তুই খুব স্বার্থপর। দুর্দান্ত। আমরা এই আলোচনার মধ্যে থাকবো, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো আমাদের এই মহাপুজোর মহানবমীর আড্ডায়। দেখতে থাকুন আজ বাংলা, কোথাও যাবেন না, আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। गुड मॉर्निंग मॉर्निंग स्माइलिंग स्माइलिंग रुकना कर तो दिल मारी चाय सिंकिंग तुम पे खूंचे पार जस्ट वाटर खेले होए में जज चार्मिंग मिल्क बाइट दोस्ती टाइट टाइट नेवर फाइटिंग गुड इवनिंग इवनिंग टॉप लाइट इन रुकना कर दो दिले दिल दा डांसिंग ट्याव 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 রূপনগর বিস্কিটস 8 থেকে 80 খেতে ভালোবাসি। শারদাকাশে আলোর রেখা, তোমার সাথে হবেই দেখা। নবরূপে লাইট হাউস আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সেবায় নিয়োজিত। আরামবাগ বাসুদেবপুর মোড় থেকে মাত্র 2 মিনিট। স্বাস্থ্যসম্মত ও রুচিসম্মত খাবার ও থাকার বিশ্বাসযোগ্য অত্যাধুনিক হোটেল। আপনাদের সকলকে জানায় স্বাগত। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন আজ বাংলা নিবেদিত।
আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড এবং রূপনগর ফুড প্রোডাক্টের সৌজন্যে আমাদের এই বিশেষ অনুষ্ঠান মহাপুজোর মহানবমীর আড্ডা। আর এই মহানবমীর আড্ডায় আমরা এই যে বিরতিতে গিয়েছিলাম প্রেম নিয়ে, আর বাঙালি মানে কিন্তু প্রেম থাকবে, প্রেমটা শুধু কিন্তু অন্যদিকেও প্রেম আছে বাঙালির, বিশেষ করে নবমীর সকালে। সেটা হচ্ছে খাদ্যরসির বাঙালির পাতে আজকে মাটন চিকেন থাকবে না, ইলিশ মাছ থাকবে না, চিংড়ি মাছ থাকবে না, এটা হতেই পারে, মানে রসনা প্রেম, আর রসনা প্রেম আর কি। অবশ্যই। গৌতম বাবুর কাছে যাবো। গৌতম বাবু, প্রথমেই কিন্তু আমরা যখন আলোচনা শুরু করেছিলাম তখন কিন্তু খাবারের প্রসঙ্গটা তিনি এনেছিলেন। গৌতম বাবু, এই নবমীর সকাল, আজকে তো নবমীর দিন কবজি ডুবিয়ে খাওয়ার ব্যাপারটা রয়েছে। আসলে নবমী শব্দটার সঙ্গেই যেই মাত্র এই বলি শব্দটা ঢুকে গেল, অমনি যেন কোথায় বাড়িতে সবারই ওই বলি বলি ব্যাপারটা ঢুকেই গেল, যে বলি যখন হচ্ছে তখন আমরাও গৃহকর্তা বলি হোক, আজকে একটু বিশেষভাবে বলি হোক, যেন একেবারেই ভরপুর হয়ে ওঠে গোটাটাই, আর উদরপূর্তিতে এমন জায়গায় গিয়ে পৌঁছাক যেন অন্য বারের যেগুলো হয়েছে তাকে ছাপিয়ে যেতে পারি। আর ইদানিং আবার একটা সুবিধা হয়েছে, ইউটিউবে বলি আর এই মোবাইলের দৌলতেই বলি, গৃহকর্তীরা কিন্তু নানান রকমের রান্না বান্না আর শেফের দ্বারস্থ হতে চান না, নিজেরাই শেফ হয়ে যান। তবে শেষমেশ আমি নিজের বাড়ির কথাটাই বলি, যাই রান্না হোক না কেন সেটা ধরে দেওয়ার পরে বলা হয় এটা ইউটিউব দেখে রেখেছি, এটা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল খাবার, এটাকে ভালো বলে, এটা খাও। এবং সেটা ভালো বলাই সেফ। নিশ্চয় এত পরিশ্রমের পর বাই চান্স যদি কোথাও খুঁত বেরিয়ে যায়, তাহলে আর তো নিশ্চয়ই নবমী সুখে কাটবে না, দশমী হয়ে যাবে। আমরা এই খাবার নিয়ে আলোচনায় থাকবো। এই নবমীর সকালে যখন খাবার, প্রেম সবকিছু রয়েছে, নবমী সংক্রান্ত একটা গান মা দুর্গাকে নিয়ে, সেটা হতেই পারে। এবং সোমনাথ যখন রয়েছে, সোমনাথের কণ্ঠে আমরা সেরকম একটা গান অবশ্যই। দিন আসে দিন যায় তোমারই আশায়, তোমারই অপেক্ষায় সুখে বেদনায়। দিন আসে দিন যায় তোমারই আশায়, তোমারই অপেক্ষায় সুখে বেদনায়। মাগো তুমি আশার আলো সকলের জীবনে, এত খুশি ঝরে পড়ে তোমারই সারায়। জয় মা দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা দুর্গা দুর্গতি নাশিনী। পলকের দেখাতে ওই প্রেমে পড়ে নেই ঘুম, স্বপ্নের আঁকি বুকি রাত নিঝুম। নিরালা নবমী রাতে কান্না লুকায় মন, ঢাকের বলে মাতোয়ারা জীবন যৌবন। সবারে দিয়ে কেন আসে বিজয়া, এসো গো আমার মাগো শুভ কামনা। জয় মা দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা দুর্গা দুর্গতি নাশিনী। দিন আসে দিন যায় তোমারই আশায়, তোমারই অপেক্ষায় সুখে বেদনায়। মাগো তুমি আশার আলো সকলের জীবনে, এত খুশি ঝরে পড়ে তোমারই সারায়। জয় মা দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা দুর্গা দুর্গতি নাশিনী। সাধু সাধু সাধু। আজকের এই নবমীর সকালে আমরা যখন এই আড্ডা দিচ্ছি, আমাদের স্টুডিও ফ্লোরেই কিন্তু একটা নবমীর রাত্রির একটা আবহ তৈরি করে দিয়ে গেছে সোমনাথ। দেবাংশুদা, তোমার কাছে আসবো। তুমি একজন খাদ্যরসিক মানুষ, তোমার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে দেখেছি, তুমিও খুব খেতে ভালোবাসো। নবমীর সকালের খাওয়াটা তোমার কাছে একটু অন্যরকম, কিরকম বল?
হ্যাঁ, নবমী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী বলে নয়, আমার খাওয়াটা দিনের বেলা একরকম হয়, রাতের বেলা একরকম, পরিষ্কার কথা। এখন দিনের খাওয়াটা আমি বরাবরই একটু হালকা খেতে পছন্দ করি, মানে লোকে যেটা উল্টো করে আর কি, দিনের বেলাটা যেহেতু পরিশ্রম করে, দিনের বেলা একটু ভারী খায় আর রাতের বেলা একটু হালকা খায়, কারণ খেয়েই শুয়ে পড়ে, তো হজম করার এটা কম পায় সময়টা বা পরিশ্রমটা হয় না। তো সায়েন্স মানে যেটা বলছে সেই অনুযায়ী সবাই চলে আর কি। আর আমাদের ক্ষেত্রে যেটা হয় মানে ওই যা হোক করে সকাল মানে প্রতিদিনই সেটা মানে ছুটি থাক এ থাক, আমাদের তো সব দিনই খোলা আমাদের যা প্রফেশন। আমি 10টায় ভাত খেতে হয়ই, 10টায় ভাত খেয়ে এমন হ্যাবিট হয়ে গেছে, সে আমরা একটা কুকুরের লাড়া পড়ার একটা গল্প শুনেছিলাম, তাকে এমন সময় একটা খেতে দেওয়া হতো, সেই সময়টা আসলেই তার মানে ওইটা চাই আর ডিপ দিয়ে লালা চলতো। আমাদের এখন এই ছুটি হোক, সপ্তমী হোক, অষ্টমী হোক, নবমী হোক, আমাদের ওই 10টাতেই খাওয়া হয়। কিন্তু রাতের দিকে আমরা ওটাকে একটু মানে পরিকল্পনা মাফিক আমরা ওটাকে করি, যে আজকে কি দিয়ে খাবো, মাটন পরোটা নাকি আলুর পরোটা, আলুর দম, নাকি একটু চাটনি থাকলে ভালো হয়, মানে এরকম একটা ব্যাপার থাকে। তো ডেফিনেটলি পুজোর সময় একটু উল্টো পাল্টা তো খাওয়া হয়, তার জন্যই যেটা হয় মানে এখন তো মানে আমাকে তো আমার যা পরিস্থিতি তাতে করে আমাকে প্রতিদিনই হজমের ওষুধ খেতে হয়। হ্যাঁ, এখন সেটা তার জন্য খাওয়া বন্ধ করার তো ব্যাপার না, সেটা 2 বা 3টে করে দেন, কিন্তু খাওয়ার মানটাকে বাড়াই একটু এই পুজোর সময়। দেবাংশুদার একটা ব্যাপার, সিঙ্গারা খেলে একটা প্যান্ডি খেয়ে নেয়। সেটা আমি কারো বিজ্ঞাপন করতে চাই না, তবে ঘটনা হচ্ছে এটার একটা খুব মানে মজার একটা গল্প বলি, যেহেতু খাওয়া নিয়েই উঠলো। কিন্তু তুমি রাতে কেন খাবার বেশি খাও সেটা গোপন ব্যাপারটা বললে না। না, গোপন ব্যাপার, গোপনীয় কিছু রাখতে হয়, প্রথমেই আমি বলেছি সবকিছু করে দিতে না। রাতে কি কাজ বেশি তোমার? দিনের বেলা আমরা বেশি কাজ করি বলে দিনের বেলা বেশি সে হতে পারে। হ্যাঁ, তো এখন ঘটনা হচ্ছে আমার দাদু মানে উনি পুলিশ অফিসার ছিলেন, এমনি 6 ফুট 2-3 ইঞ্চি হাইট, তো বরাবর ধুতি পরতে দেখেছি। তো উনি মানে অত্যন্ত খাদ্যরসিক ছিলেন, এবং উনি মানে আমি জ্ঞান তো আমি মানে আমার যখন বোধহয় আমি মানে 8-7-8 এরকম করি, তখন আমার দাদু গত হন। তা এখন সেই সময় আমি দেখেছি দাদুকে, সেই বয়সেও তার যা শক্তি ছিল, এই বয়সে এসে হয়তো আমার দাদু যখন মারা যান at the age of 74 এরকম 73-74, তখনও তার প্রচন্ড শক্তি ছিল, কিন্তু তিনি খেতে খুব ভালোবাসতেন। এবং তিনি তার যতই ডাক্তারে তার নিষেধাজ্ঞা জারি করুক না কেন, উনি সন্ধ্যাবেলা বেরিয়ে লুকিয়ে লুকিয়ে 4-5টা সিঙ্গারা খাবেনি। খাওয়াতে কার্পণ্য দেখাবে কোনোদিন জিলিপি অঢেল খাচ্ছেন। তো এখন এইটা আমার কাছে একটা আতঙ্ক ছড়িয়েছিল যখন আমি মাধ্যমিকের অনেকটা আগে, তখন আরো একটু ছোট ছিলাম, যখন দাদু মারা যান যে রাতে। তো সেই রাতে উনি কিন্তু ওই ধরনের মানে মাত্রাতিরিক্ত খাওয়া, যেটাকে বলে সিঙ্গারা খেয়েছেন, রাতে লুচি খেয়েছেন, ছোলার ডাল খেয়েছেন, মানে এমন একটা, যারা খেতে ভালোবাসে তাদের জন্য আমি সাবধানবাণী করছি যে এমন একটা অবস্থা হলো। তখনকার দিনে চিকিৎসা ব্যবস্থা এত ভালো ছিল না, এবং মানে এটা ধরুন বিষ্ণুপুরে আমার দাদু থাকতেন, তো বিষ্ণুপুর আরেকটু ধরো পিছিয়ে গেল পশ্চিমের দিকে। তো সেখানে সেই সময় রাত 12টা-1টার সময় যখন দাদুর ওই রকম একটা খাওয়ার পর অস্বস্তিকর অবস্থা এবং বুকে ব্যথা সাংঘাতিক মানে কষ্ট পাচ্ছেন, তখন যে হসপিটালে এখন যেমন অনেক হাসপাতালে নানা রকম ফেসিলিটিস এসছে, হ্যাঁ, নানা রকম যন্ত্রপাতি এসছে, অনেক রকম এসছে, তো তখন এটা ছিল না। তো সেইটা আমি অবশ্যই এটা মানে যারা দেখছেন তাদেরকেও বলবো যে খাওয়া থাক, মানে যেটা গৌতম দা বলছিলেন যে এই সময়টা বোধহয় আমরা অনেক বেশি বেহিসাবি হয়েছে, কিন্তু তার মধ্যেও আমাদের মনে রাখতে হবে যে আমরা কোন কোটাটা পেরোচ্ছি। 5 পেরোলে একরকম, 6 পেরোলে একরকম, 7 পেরোলে একরকম, যাদের 50-এর ঘরে কোটা তাদের একরকম চলতে হবে, 60-এর ঘরে, কারণ হার্ট তো ক্রমশ দুর্বল হচ্ছে, আমাদের যে যন্ত্রগুলো রয়েছে শরীরে সেইগুলো কিন্তু ক্রমশ আস্তে আস্তে তাদের কার্যক্ষমতা কমছে, এটা স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম। সুতরাং আমরা খাওয়ার আগে এটা আমাদের অবশ্যই ভাবতে হবে, এনজয় করার আগে বা আনন্দ করার আগে। শুধু খাওয়া কেন, যে কোনো ক্ষেত্রে পুজোর সময় আমরা এরকম আচ্ছাদ দেখি, এখন এটা বেশি দেখি, যে যত রাত গড়াচ্ছে বাইকের চাকা তত জোরে ছুটছে, তত মানে মাতালের সংখ্যা বাড়ছে। এখন তো মানে এমনও হয় যে প্রাণ হাতে নিয়ে বেরোতে হয় পুজোর এই সময়, বিশেষ করে এই মুহূর্তটাই, নবমী, দশমী, মানে বিসর্জনের দিন। এখন যারা বিসর্জন দিতে যাচ্ছেন, বিসর্জন মাইক বাজিয়ে গুম গুম করে যাচ্ছেন ডিজে বাজিয়ে, তাদের মধ্যেও একটা সাংঘাতিক মানে মদ্যপ অবস্থায় নাচানাচি, একটা উন্মাদনা সব থাক, আনন্দ ততক্ষণই থাকে।
যতক্ষণ সেটা নিরানন্দের আকার না নেয়। সুতরাং সেই জায়গাটা রাখতে হবে। তবে ওইটা যেটা বললাম শেষ পর্যন্ত, আগে যেটা হয়তো দাঁড়িয়ে থেকে একবারে এক নিঃশ্বাসে 30টা ফুচকা খেতাম, এখন সেটা 4-5টার বেশি খাই না, তাও গাঁট ফাট দিয়ে খাই আর কি। তো মানে সেটা তো আগে চলবেই। পিছে চাদর বিছিয়ে নিয়ে তারপরে পুজোর দিনগুলো বাদ দিয়ে হয়তো সেরকম খাওয়া হয় না, এটাও বল বন্ধুদের সাথে একটা 100 বার, তাহলে খাওয়াটা হয়। আর এই খাওয়া থাকবে, গান থাকবে না, এটা হতেই পারে না। শুভেন্দুর কাছে আমরা যাব, তার গান, এই নবমীর খাওয়া এবং সবকিছু নিয়ে। চলো চলো। বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের বাটা দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের বাটা দাও। বাংলা বলি করে, বাংলা বুকের বই করে, বাংলা বলি করে, বাংলা বুকের বই করে। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের বাটা দাও। বাংলা বলি করে, বাংলা বুকের বই করে, বাংলা বলি করে, বাংলা বুকের বই করে। বাজা। বাংলা কাতলা মাছের মোড়ল মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছের ছেড়া কাঁচা লঙ্কার ঝাল। বাংলা কাতলা মাছের মোড়ল মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছের ছেড়া কাঁচা লঙ্কার ঝাল। কেউ খেলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও, কেউ খেলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও। বাংলা বলি করে, বাংলা বুকের বই করে, বাংলা বলি করে, বাংলা বুকের বই করে। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পাবদা মাছের ঝাল। বাংলা বলি করে, বাংলা বুকের বই করে, বাংলা বলি করে, বাংলা বুকের বই করে, বাংলা বলি করে, বাংলা বুকের বই করে। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আর শুভেন্দুর গান শুনে আমাদের এখানে প্রত্যেকের একটু খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে, এরকম একটা অবশ্যই ব্যাপার। থ্যাংক ইউ বল আপনাকে এবং প্রণবকে, খুব সুন্দর বাজাচ্ছে। অসাধারণ, সুন্দর অসাধারণ বাজাচ্ছে। সঙ্গত করছে আমাদের এই স্টুডিওতে। এই মুহূর্তে কিন্তু একটা খাওয়া খাওয়া ব্যাপার চারিদিকে। হ্যাঁ, তো খাই খাই করো কেন এসে বসো আহারে, এরকম একটা ব্যাপার। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে হাজির হয়েছি। আর দুটো গান হবে, একটা সোমনাথের গান, একটা শুভেন্দুর গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব এই নবমীর বিশেষ পর্বে। তো আমরা এই গানে যাওয়ার আগে গৌতম বাবুর কাছ থেকে, এই যে পুজো শেষ হয়ে যাচ্ছে, আজকের পর কালকে দশমী আসছে, সাধারণ মানুষের কাছে আপনি একজন শিক্ষক, একজন বিশিষ্ট মানুষ, এবং এই পুজোর একটা শুভেচ্ছা আমাদের আজ বাংলার দর্শকদের জন্য আপনার তরফ থেকে। সবার উদ্দেশ্যে বলবো, আমাদের একটা গভীর প্রত্যাশা থাকে সারা বছর ধরেই এই পুজোর দিনটাকে দেখাবার জন্য। মূলত এই টিভি গুলোতেই বেশি দেখতে পাই যে একটা কর্নারে কাউন্টডাউন হতে থাকে, 90 দিনের আগে থেকেও বা 120 দিন থেকে কাউন্টডাউন হচ্ছে। যেমন করে আমাদের রেলের টিকিট কাটা হয় আর কি, এই পুজো এলো এলো, পুজো এলো এলো। একটা এই প্রত্যাশার বীজ বোনার কাজটা কিন্তু এরা খুব দ্বিধাগ্রস্ত, মানে কোনো রকম দ্বিধা না রেখে করে যান, যে আগিয়ে দেওয়া হচ্ছে যে আপনি এতটাই আছেন, এইখানে দাঁড়িয়ে আছেন, এইখানে দাঁড়িয়ে আছেন। আর এর থেকে কিন্তু গোটা পরিবারের প্রত্যেকটি সদস্য খুব সহজেই পুজোর কাছাকাছি এসে যেতে পারে। পুজোর দিনগুলো যে কত কাছে আসছে, কিভাবে আসছে, এই অনুভবটাকে জাগিয়ে রাখতে পারে। আর এই জাগিয়ে রাখার সাথে সাথেই বলবো, যেমন জাগিয়ে তোলার ব্যাপারটা থাকে, তেমন শেষ দিকের ব্যাপারটাও থাকে অবশ্যই, যে এরা পরবর্তী সময়ে বিভিন্ন মানুষকে এনে উপস্থিত করেন, তাদের প্রত্যেকের যে ভালো লাগার জগৎগুলো তৈরি করবার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা দিয়ে সবাইকে ভরে তোলার চেষ্টা করেন। তারা আবার অবসর সময়টাকে এগুলো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারে। অবশ্যই বলবো, আজ বাংলা দর্শক যারা আছেন তারা প্রত্যেকে আজ বাংলার এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটাকে দেখছেন। অবশ্যই বলবো সাধু প্রচেষ্টা, আর সবাই আন্তরিকভাবে গ্রহণ করবেন। আর আগামী দিনে আজ বাংলা যাতে একটা
ভালো মানে গিয়ে পৌঁছতে পারে, তার জন্য সবার কাছ থেকে একটা আন্তরিক প্রচেষ্টা থাকবে, শুভেচ্ছা থাকবে। আজ বাংলার পক্ষ থেকে তাদেরকে যেমন শুভেচ্ছা জানাবো, তাদের কাছ থেকে যে ফিডব্যাক, অর্থাৎ যেটা হলে আজ বাংলা বাঁচতে পারে, সেই দিকটাও যাতে বাঁচতে পারে, সেই দিকটাও অবশ্যই বলবো যে আজ বাংলার দিকে আপনারা হাত বাড়িয়ে দিন, শক্তভাবে তাকে একটা জমি পেতে সাহায্য করুন। আজ বাংলা অবশ্যই আপনাদের সঙ্গে রয়েছে, সব সময় রয়েছে। এবং সুধা, তুমি একটা দারুণ বার্তা দিয়ে গেলে শুভেন্দুর গানের আগে, যে যে উন্মাদনা থাকে, সেই উন্মাদনা কি কখনো কখনো নিরানন্দের কারণ হয়ে যায়, আনন্দ থেকে নিরানন্দে পরিণত হয়। তুমি একজন সাংবাদিক, এই পুজোর আর যে কয়েকটা দিন বাকি আছে, কাল পরশু, এবং এই নিরানন্দগুলো বোধ হয় এই বিজয়া দশমীর থেকেই কিন্তু বেশি করে ভাষণ টাষণ এগুলোকে ঘিরেই বেশি এসে যায়। তুমি একজন সাংবাদিক হিসেবে সাধারণ মানুষের কাছে একটা বার্তা তুমি যদি দিয়ে রাখো। হ্যাঁ, আমি বলবো যে আমরা ছোট্টবেলায় মানে মা যখন ওই পদ পড়তেন, বসে লক্ষ্মীর পাঁচালি পড়তেন, তো সেখানে একটা লাইন ছিল, সেটা এখন আমার মনে পড়ে, মানে ওটা আমার কাছে কানে খুব বাজে, মানে গভীরভাবে ঢুকে গেছিল। সেটা হচ্ছে, ক্ষণিকের ভুলে অনেকে সংসারে নানা রকম অন্যায় কাজ করে, ক্ষণিকের ভুলে এবে সংসার মজা, এরকম করে একটা লাইন ছিল। তো অর্থাৎ আমাদের যে আনন্দ, আমাদের যে উল্লাস, আমাদের যে হর্ষ, যে কোনো জিনিস দেখতে হবে আমাদের যে পাশের মানুষ, তার যেন কোনো ক্ষতি না করে। অর্থাৎ নিজের আনন্দ, নিজের যে ভেসে যাওয়া আনন্দের সাথে স্রোতে গা ভাসানো, অবশ্যই সেটা হোক। আমি কাউকে বলবো না যে পাশের গায়ে, ছেলের গায়ে হাত লেগে যেতে পারে, তুমি হাততালি দিও না, কিন্তু দেখতে হবে তোমার হাততালির শব্দ বা তোমার হাততালি দিতে গিয়ে কাউকে তেমন যেন আঘাত না করে, যাতে সেটা তার কাছে নিরানন্দ না হয়ে যায়। তো এক্ষেত্রে আমি বলবো, প্রত্যেকটা আনন্দের মুহূর্ত আসে, আবার চলেও যায়। আমাদের জীবনটা এমনভাবেই মানে একটা গতিতে ঈশ্বর বেঁধে রেখেছেন, বা পরম পুরুষ যিনি আছেন, যে আমাদের সেই দিকটা থেকে সরে যাওয়ার কোনো রাস্তা নেই। আমরা যেখানেই যাই, যতটুকুই হাঁটি, যেখানে পা ফেলি, সবটাই বোধহয় পূর্ব নির্ধারিত। সুতরাং আমি আজকে বলতে পারি না যে তুমি এটা করছো, এটার জন্য, তোমার এই অবস্থার জন্য বা তোমার এই একটা কাণ্ডের জন্য আরেকজন আঘাতপ্রাপ্ত হলো বা সে তার কোনো ক্ষতি হলো, সেটাও তারই নির্ধারিত। কিন্তু তবু আমি বলবো যে আমাদের কিছুটা সচেতন হওয়া দরকার, কিছুটা আমাদের যখন আমরা যে কোনো জায়গায়, যে কোনো, এই বিশেষ করে যেটা ভাসানের কথা হচ্ছিল, এই ভাসানের সময় আমরা দেখেছি বিভিন্ন ঘাটে অত্যন্ত কঠোর এখন নিরাপত্তা ব্যবস্থা করা হয়, বিশেষ করে পুলিশের দিক থেকে বা প্রশাসনের দিক থেকে। আগে যেমন একেবারে আমরা ছোটবেলায় দেখতাম যে একটা নদী বা পুকুরে গিয়ে দুম করে ভাসিয়ে দেওয়া হলো, সবাই শুদ্ধ ঝাঁপিয়ে পড়লো নৌকো থেকে, বাচ্চারাও কি সুন্দর জলের মধ্যে ঝপাং ঝপাং করে ডুবে পড়ছে, তারা তাদের একটা মজা, তারা ঠাকুরের কিছু একটা তুলে নিয়ে চলে এলো, অস্ত্র তুলে নিয়ে চলে এলো। কিন্তু এখন তুমি দেখবে যে এই সাঁতার ব্যাপারটাও মানে খুব মানে সীমিত হয়ে আসছে। আমাদের বাড়ির অনেকেই সাঁতার জানে না। তো সাঁতার না জানা মানে তুমি ভাসতে জানো না, হ্যাঁ, তো তুমি হাত পা ছুড়লেও তুমি ভেসে থাকতে জানো না। অর্থাৎ এটা থেকে একটা জিনিস বোঝা যায় যে যারা আমাদের যে জীবন যুদ্ধ, এটাও কিন্তু এক ধরনের সন্তরণ। তো এখানেও তোমাকে যদি ভেসে থাকতে হয়, তোমাকে একটা প্রকৌশল জানতে হবে। তোমাকে সেই যে কৌশলটা তুমি যদি না জানো, তুমি যদি ভেসে থাকতে না পারো, তাহলে তুমি এই জীবনে এই মানে আমাদের এখনকার যে যাপন, তাতে করে তোমার বেঁচে থাকা এবং সুন্দরভাবে ভালোভাবে বেঁচে থাকা তোমার খুব মুশকিল। আমরা জলে যেমন হাত নেড়ে সাঁতার কাটি, তেমনি পাখিরাও কিন্তু উপরে হাত নেড়ে, দুই হাত ওদের ডানা আর কি, সেটা নেড়ে তারা উঠতে পারে। তো আমাদের এই যে বিভিন্ন প্রকৌশলগুলো, এই প্রকৌশলগুলো আমাদের এত ভালোভাবে আয়ত্তে রাখতে হবে, যাতে আমরা সাঁতার কাটি বা উড়ি বা লাফাই বা ঝাঁপাই যাই করি না কেন, আমাদের দেখতে হবে যে আমাদের এই যে একটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আগামীকাল তার মানে বিষাদের ছোঁয়া, তাকে মাকে বিদায় জানানোর ব্যাপার, তবু তার মধ্যে সিঁদুর খেলায় মেতে ওঠা, এই সবের মধ্যে প্রত্যেকে একটা আনন্দ খুঁজে নিই আমরা। মায়ের ভাসানের সময়ও এটা যদিও খুব দুঃখ বিদারক ব্যাপার, মাকে আমরা জলে ভাসিয়ে দিচ্ছি, কিন্তু তার মূর্তিকে ভাসাচ্ছি। আমাদের ভাবতে হবে মা তো সবসময় আমাদের অন্তরের মধ্যে রয়েছে, সুতরাং আমরা তার কাঠামোটাকে ভাসাচ্ছি। আমরা যে সিঁদুর খেলা হয়, হ্যাঁ, আমরা দেখেছি মা মাসিরা খেলতেন, এখনো আমাদের বউরা খেলে, পরবর্তীকালে আমাদের মেয়েরা হয়তো খেলবে যারা রয়েছে। তো সেক্ষেত্রেও দেখবে এই যে সিঁদুর খেলা, মানে মাকে যেন একেবারে ঘরের একটা মেয়ে হিসেবে আমরা তাকে আপন করে নিয়েছি।
এবং সে তাকে বিদায় জানাচ্ছি, দুঃখের মুহূর্ত, সেই দুঃখটাকে ভোলার জন্য কিছু আনন্দ কিন্তু দরকার। সেই আনন্দটাই হচ্ছে আমরা আমাদেরকে মানে সেই এতে ভাসিয়ে দিতে চাই। আমি একটাই বলবো যে সব জিনিসের যেন একটা পরিমিত বোধ থাকে, যতটুকু তার ক্ষেত্রে সহনীয় বা অন্যের ক্ষেত্রে সহনীয়, সেই সহযোগিতাটা যেন সবাই করেন। তাতে করে আমাদের সমাজ শুধু সুস্থ থাকবে না, আমাদের মধ্যে একটা খুব ভালো বন্ধুর সম্পর্ক গড়ে উঠবে। সেই সম্পর্কটা খুব প্রয়োজন। একদম একদম। আমরা অনুষ্ঠানের একেবারে উপান্তে চলে এসেছি। আমরা জাস্ট দুটো গান শুনতে শুনতে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করব। প্রথমে সোমনাথের গান, তারপর শুভেন্দুর গান। আমরা সরাসরি সোমনাথের গানে চলে যাব, একেবারে নবমীর রাত্রের গান আমরা শুনবো, তারপরে শুভেন্দুর কাছে যাব। চলো সোমনাথের গান শুনি আমরা। জীবনে পাবো না, ভুলেছি সে ভাবনা, জীবনে পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, ও যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যেতে যেতে কারো ভয়ে থমকে দাঁড়াবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে পাবো না, ভুলেছি সে ভাবনা, জীবনে পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। আমরা এই গান শুনে একদম নস্টালজিক হয়ে যাই, এবং এই নবমীটা আরো বেশি করে বোধহয় আমাদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠলো, এবং এই নবমীর আড্ডা আরো বেশি করে জমে উঠলো। আমাদের অনুষ্ঠান একেবারে শেষ। আমাদের এই স্টুডিওতে আজকে যারা এসেছিলেন, গৌতম বাবু, সোমনাথ, দেবাংশুদা, শুভেন্দু, প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমরা। এবং বাপ্পা রয়েছে, ওরা সপ্তমীর দিন থেকে রয়েছে, কালকেও থাকবে, ওদের এখনই ছুটি নয়, আমাদের সঙ্গে প্রতি বছরের মতন এবছরে ওরা রয়েছে। আমরা অনুষ্ঠানটা শেষ করব শুভেন্দুর গান দিয়ে। আপনাদেরকে আরো একবার আজ বাংলার তরফ থেকে জানাচ্ছি মহানবমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আগামীকালও দশমীর বিশেষ অনুষ্ঠান নিয়ে আমরা আসবো ঠিক সকাল 10টায়, এবং তার ফাঁকে ফাঁকে অবশ্যই আপনারা আজ বাংলায় লক্ষ্য রাখুন পুজো পরিক্রমায় বিভিন্ন মণ্ডপের যে দুর্গাপুজো হচ্ছে, কালকে দুর্গাপুজোর যে নিরঞ্জন প্রক্রিয়া সেটা আমরা সরাসরি তুলে ধরবো, আমি থাকবো আপনাদের সঙ্গে। এবং রাত্রিবেলা কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের যে ঠাকুর নিরঞ্জন, সেই নিরঞ্জন সরাসরি আপনারা দেখতে পাবেন আজ বাংলার পর্দায়। আমরা অনুষ্ঠান আজকে শেষ করব এই মহানবমীর বিশেষ অনুষ্ঠান। রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল এবং রিসোর্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত আমাদের এই বিশেষ অনুষ্ঠান মহাপুজোর মহানবমী। আমরা অনুষ্ঠান শেষ করছি শুভেন্দুর গানের মাধ্যমে। আমার তরফ থেকে একটা বার্তা থাকুক, অবশ্যই দিতে চাই। সেটা হচ্ছে যে আমরা মানুষরা নিজের সাথে নিজের কথা বলাটা ভুলে যাচ্ছি, নিজের সঙ্গে নিজের বাঁচাটা ভুলে যাচ্ছি। আমরা হয়তো বলি আমরা স্বার্থপর হয়ে গেছি, কিন্তু আমরা নিজের সঙ্গে নিজের কথোপকথনটা করি না। নিজের সঙ্গে নিজের মিলটা বা মিলনটা কবে হবে আমরা খোঁজ করি না। সেই খোঁজ করতে শেষ হবে আমার মিলন হবে কতদিনে, ও মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কতদিনে।
মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় নিশি যে আছে কালো শোষী, চাতক প্রায় নিশি যে আছে কালো শোষী, অববলে চরণ দাসী, অববলে চরণ দাসী। ওটা হয় না কপাল খুলে, ওটা হয় না কপাল খুলে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।